প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের সরকারি সফরে আজ কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। দোহায় সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 22 ও 23 এপ্রিল এই 2 দিনের সামিট উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেলে আলোচনা, কর্মশালা ও গোল টেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ডক্টর ইউনূস। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। আগামী নির্বাচনে অমুসলিম প্রার্থী দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ইসলামী। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একথা জানান। এ সময় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা নির্ধারিত সময়কেই সমর্থন করেন। তিনি বলেন, এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্ভব। আফজাল হোসেনের বিশেষ রিপোর্ট। হলে তো জানতে পারবা। জাতীয় নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তবে নির্বাচনের তফসিল দিনক্ষণ যত এগিয়ে আসবে তত ইলেকশনের পোলারাইজেশন হবে, মেরুকরণ হবে। তিনি জানান, যোগ্য প্রার্থী পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অমুসলিম প্রার্থী দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। অমুসলিম, সেটা হিন্দু হতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ হতে পারে, এই বিষয় নিয়েও এই প্রথমবারের মতো আমাদের পার্লামেন্টারি বোর্ডে আলোচনা হয়েছে। আমরা যদি যোগ্য কোনো প্রার্থী পাই, এই সমস্ত কমিউনিটির মধ্য থেকে বিভিন্ন ধর্মের ভাইদেরকে পাই উপযুক্ত, যারা জামাত ইসলামীর রাজনৈতিক, অর্থনৈতিক নতুন বাংলাদেশ গড়ার কর্মসূচির সাথে একাত্ম হবে, প্রয়োজন হলে আমরা উপযুক্ত প্রার্থী পেলে তাদেরকেও মনোনয়ন দিতে পারি। আগামী বছরের জুনের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করে নির্বাচনের ব্যাপারে আশাবাদী তিনি। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার, মানবতা বিরোধী অপরাধে এই সমস্ত বড় বড় খুনিদের বিচার দৃশ্যমান হওয়া, আমরা জামাত বলেছি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সিস্টেমটা চালু করা, এগুলো করে যদি ওনারা পারেন তো আমাদের তো কোনো আপত্তি নেই। নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখছে, রাজনৈতিক দলগুলোকে সেই স্বপ্ন পূরণের জন্য অনেক ছাড় দিতে হবে, উদার হতে হবে, আন্তরিক হতে হবে। পরস্পর বিতর্ক, বিভেদ, বিশৃঙ্খলা দরকার নাই। গণতন্ত্রের আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে এই উদাহরণ আছে। বিএনপির সঙ্গে দূরত্ব নেই, এমনকি জোটও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল। যে ইসলামী দলগুলোর মধ্যে একটা মৌলিক সমঝোতার সম্ভাবনা তারা দেখছেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল, ছোট বড় নতুন মিলে, যারা আমরা জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, জুলাই আন্দোলনে যারা মিত্র ছিলাম, তাদের মধ্যেও কিন্তু ইনফরমাল আলাপ আলোচনা কিন্তু চলছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামীকাল কার্যতালিকা আসবে। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবীরা। গত 26 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে 2 সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আপিলের সারসংক্ষেপে জমা দিতে বলা হয়। রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত। এমন অভিযোগ করেন অনেকে, যা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো না। দুদক যদি দুর্নীতি করে তা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুদক চেষ্টা করবে যতটা সম্ভব সেই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে। রোববার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় আয়োজনে ও নীলফামারী জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোট সময়টা ব্যয় করি পুরনো দুর্নীতির জন্য। পুরনো দুর্নীতি কিভাবে নিরসন করা যায়,
আসলে আমাদের বড় কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। কোথায় কোথায় দুর্নীতি হয় এটা তো আমি আপনি আমরা সবাই জানি। যদি জেনেই থাকি তাহলে ভবিষ্যতের দুর্নীতিটা ঠেকাবার জন্য এখন থেকেই যদি আমরা সতর্ক থাকি তাহলে সেই দুর্নীতিগুলো হবে না। পুরান ঢাকার ধোলাই খালের মোটর পার্টসের ব্যবসা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। সড়কের দুপাশে অপরিকল্পিতভাবে গাড়ি রাখার সৃষ্টি হচ্ছে যানজট, ফলে ক্রেতারা হচ্ছেন মার্কেট বিমুখ। এতে অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন বলে জানালেন সংশ্লিষ্টরা। তাই অতি দ্রুত সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর ঐতিহ্যবাহী ধোলাই খালের চিত্র এটি। মূল সড়কের দুপাশেই অপরিকল্পিতভাবে রাখা হয়েছে বিভিন্ন যানবাহন। এতে সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তি পোহাচ্ছেন চলাচলকারীরা। ট্রান্সপোর্টের দ্বারা যানজটটা বেশি করে, ট্রান্সপোর্টের দ্বারা আমার মা বোনরা রাস্তাঘাটে চলতে পারে না। এই ধোলাই খালে রয়েছে দেশের বৃহত্তম মোটর পার্টসের মার্কেট, কিন্তু নিত্যদিনের যানজটের কারণে ক্রেতাশূন্য হয়ে পড়েছে দোকানগুলো। এতে হতাশ ব্যবসায়ীরা। এখানে অরাজকতা তৈরি হয়েছে একমাত্র ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা। এই রোড, ফুটপাত, রাস্তাঘাট সমস্ত কিছু ওদের দখলে। আর ব্যবসা সংকুচিত হচ্ছে, এই জন্য আমাদের অনেক ব্যবসায়ী তাদের পুঁজি হারাচ্ছে, অনেকে কর্মসংস্থান হারাচ্ছে। অনেক খারাপ, আমরা কোনো কাস্টমার আসে না ওখান থেকে, আমরা এই যানজটের কারণে কোনো কিছু করতে পারতাছি না। এলাকার যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার দাবি দোকানীদের। দোলাইখালের ব্যবসায়ীরা অনেকে একেবারে নিঃসঙ্গ হয়ে গেছে যানজট এবং বিশেষ করে ট্রান্সপোর্টের অজনকতা, বিশৃঙ্খলার কারণে। অপরিকল্পিতভাবে গাড়ি পার্কিং এর জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। আর ফুটপাতে যাতে কোনো ট্রান্সপোর্ট ব্যবসায়ী, সিট ব্যবসায়ী ও মোটর পার্টস আমাদের ব্যবসায়ী যারা আমরা আছি, ব্যবসায়ীরা কেউ যেন রাস্তায় মালামাল না রাখতে পারি, এই দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সমস্যা নিরসনে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেন অবৈধ দখল মুক্ত করতে দ্রুত অভিযান চালায়, একই সাথে দূর করে চাঁদাবাজি। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। রাজধানীর মূল সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। আর পাড়া মহল্লার ছোট বড় সব গলিতে এই পরিবহনগুলোর দাপটের কারণে কোণঠাসা পায়চালিত রিকশা চালকরা। বাস্তব সত্য হলো, বাণিজ্যিক নাম করে আবাসিক ভবনে বিদ্যুৎ চুরি করে চার্জ দেয় আবাসিক মালিকরা পড়ছেন বিপক্ষে। ফলে প্রশ্ন হলো, কার বিদ্যুৎ বিল কে দেয়? হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদপুর ধারাবাহিক 5 পর্বের বিশেষ প্রতিবেদনে দেখুন আজ তৃতীয় পর্ব। রাতের রাজধানীর মূল সড়কসহ অলিগলির চিত্র এমনই। কে শোনে কার কথা? আর হরেক রকম প্রকারভেদে ব্যাটারি চালিত ঝুঁকিপূর্ণ অটোরিকশা, মন গড়া চলাচলের গল্প তো রয়েছে। অটোরিকশা বন্ধে নানা রকম বিগত সময়ে পদক্ষেপ নিলেও কাজের কাজ কিছুই হয়নি। বাস্তব নিখাত সত্য হলো, বাণিজ্যিক নাম করে আবাসিক ভবনে বিদ্যুৎ চুরি করে চার্জ দেয় আবাসিক মালিকরা পড়েছেন বিপাকে। ফলে প্রশ্ন হলো, কার বিদ্যুৎ বিল কে দেয়? প্রশ্ন যখন এমন, তখন উত্তর দেন এই অটোরিকশা ম্যানেজার। আবাসিক না বাণিজ্যিক এটা কি জানেন? এটা আমি অতটুকু বলতে পারবো না। অত দূর কারেন্টের বাণিজ্যিক ব্যবহার করে না, আবাসিক ব্যবহার করে, এটা তো বলতে পারবো না। পাশাপাশি সড়কের নিয়ম শৃঙ্খলার কোনো বালাই নেই, যত্রতত্র অটোরিকশা অবাধ বিচরণ। গুটি কয়েক বড় সড়ক ছাড়া রাজধানী সহ সারা দেশের সবখানেই যেন এখন রাজত্ব করছে ব্যাটারি চালিত অটোরিকশা। পায়ে পেট্রোল রিক্সাটা চালায়, যে একটা পরিশ্রম, কিন্তু আমরা যে অটোটা চালাই এটা এতটা পরিশ্রম নাই। যারা গাড়ি কিনছে, যারা অটো চালাচ্ছে, তাদের জন্য তো সমস্যা। পায়ে তো সবে পারে না, এখন যদি বন্ধ করে দেয় আমাদের পেটে লাথি পড়বে। তবে কোনটি সনাতন রিকশার মোটর সংযোজন করা, আবার কোনটি স্টিলের বডি রিকশা, আর কোনটি বা অটোরিকশার আদলে ইজি বাইক, তা বোঝা বড় দায়। চিপাচাপা দাম জোটের লেগে কম পায় কারণে মেন রোডে যায়, সবাই যায় না, কত যায় আর কি। রাজপথে না চললে আমরা তো ইনকাম করতে পারবো না, আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। ইনকাম কিভাবে করবো আমরা? যে রাস্তাগুলো যেভাবে ওয়াইডলি গভর্নমেন্ট চিন্তাধারায় করা হয়, বড় বড় ভিআইপি রোডে পৃথিবীর কোথাও এভাবে চলে না। বেশিরভাগই তো মরণদূত, এটা আসলে অনেকটা সুবিধাবাদী আছে, কিন্তু বেশিরভাগই মরণদায়ক আমার কাছে মনে হয়। তবে সারা দেশে ইতিমধ্যে সয়লাভ হয়ে গেছে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশা। টোকেনটা দেয় কিসের জন্য? এই এলাকা পারমিট, রুট পারমিট দেওয়ার লাগে। কত টাকা নেয়? মাসে 3000 নেয়। এখন একটা যে ট্রাফিক ধরে, এদেরকে কিছু মনে করেন
না হলেও মনে করে কিছু হলে দিয়ে সারা লাগে গাড়িটা। পোলা পানি যদি মনে করে রাস্তাঘাটে আটকাইতো মানে 1000 টাকা 2000 টাকা এরকম করে চাঁদা নিত আমাদের কাছ থেকে। যেগুলো ঠিক আছে, আমরা যতদূর সম্ভব সাবধানে চেষ্টা করি যে কোনো যে না বাদ যায়, কাজ ক্ষতি না হয়, সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। যানজট নিরসনের ক্ষেত্রে কোনো এক সময় নগরবাসীকে মাঠে নেমে আন্দোলন করতে হয়েছে, তবে এবার আন্দোলন করতে হবে এসব ব্যাটারি চালিত অটোরিকশাগুলো কারণ তারা যেভাবে মহাসড়ক রাস্তায় অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে, তাতে করে মানুষের মধ্যে প্রাণহানির যেমন শঙ্কা রয়েছে, তেমনি তাদের যে গাড়ির গতিবিধি সেই গতিবিধি নিয়ে রয়েছে অনেকটা শঙ্কা। তবে এই শঙ্কা দূর করতে হলে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ফ্রাঙ্কফুর্ট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খালবিল নদী কিংবা আবাদি জমি থেকে চলছে বালু উত্তোলনের মহোৎসব। দিনরাত সমান তালে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এদিকে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। প্রতিনিধি আব্দুল আল মামুনের প্রতিবেদন জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 10টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুর জেলার অন্যতম উপজেলা পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ও পলাশবাড়ির পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে কম বেশি চলছে অবৈধভাবে বালু উত্তোলন। 3 ফসলি জমি, পুকুর ও খালবিল থেকেও তোলা হচ্ছে বালু, ফলে প্রতিনিয়তই হুমকির মুখে পড়ছে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা। উত্তোলনকৃত বালু বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর চলাচলের কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে রাস্তাঘাট সহ গ্রামীণ অবকাঠামো, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও, সেই সাথে হুমকির মুখে পড়েছে আবাদি জমি। এখান দিয়ে আগে ট্রাক্টরও চলছিল, এখন এমন অবস্থা বালু তোলার কারণে এখন ভ্যানও চলে না। বক্সিগঞ্জ কলেজের ওইদিকে একটা রাস্তা, সেখানে কালভার্ট ধসে পড়ছে, গাড়িগুলোর অনেক শব্দ হয়, আমরা বাসায় বই পড়তে পারি না। বালু তোলার কারণে রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে। নদীর পার্শ্ববর্তী যে জমিগুলো, এই জমিগুলো ভেঙে যাচ্ছে। কৃষি জমি রক্ষায় বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেওয়া হলেও প্রভাবশালীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী, সেই সাথে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন ভুক্তভোগীরা। আমার জমির সঙ্গে আমি বাধা দেওয়া যায়, আমাকে হুমকি দেয়। ধরো প্রতিবেশী মানুষের জমি আছে, রাস্তাটা যাতে আর ভাঙ্গি না যায়, এইটাই আমার রিকোয়েস্ট। বর্তমান যে পরিস্থিতি, এখনই যদি বালু উত্তোলন বন্ধ করা না হয়, তো সামনের বর্ষা মৌসুমে দেখা যাচ্ছে সব বিলীন হয়ে যাবে। এদিকে নিয়ম বহির্ভূতভাবে আবাদি জমি ছাড়াও বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণ জানতে চাইলে মেলেনি কোনো সদুত্তর। এটা কোনো পারমিশন নেই, বুঝলেন না, এটা স্থানীয়, এটা আমাদের এলাকায়, এটা আমরা বেশি বড় ব্যবসা করি না, এটা 2-4 গাড়ি লাগে গ্রামত। এই 15-20 গাড়ি তুলে অভিযোগ দিচ্ছে, তখন আমি আর তুলিনি, আমার কেউ পারমিশন দেয়নি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে মোবাইল কোর্ট। চলমান অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বালু মহলা মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী আমরা ইতিমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আমরা জরিমানা এবং শাস্তির বিধান নিশ্চিত করেছি এবং আমরা সবসময় সচেষ্ট আছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম। সন্তানের শোকের পারভেজে বাবা মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। বারবার জ্ঞান হারাচ্ছেন মা। তুচ্ছ বিষয় নিয়ে ছুরিকাঘাতে পারভেজের মৃত্যু মানতে পারছে না তার স্বজন ও এলাকাবাসী। রোববার লাশবাহী অ্যাম্বুলেন্সে নিহত পারভেজের মরদেহ গ্রামে নিয়ে আসে পৌঁছানো হয়। এ সময় শেষবারের মতো জাহিদুলকে দেখতে ভিড় করেন গ্রামবাসী। বাড়িতে মরদেহ নেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এশা নামাজের পর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মরদেহ। ঢাকার বনানীতে সন্ত্রাসী হামলায় নিহত প্রাইম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা। রোববার পারভেজের নিজ এলাকায় ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ পাঠানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঢাকার বনানীতে সন্ত্রাসী হামলায় নিহত প্রাইম বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালিয়াকৈর উপজেলা শাখার মৌচাক ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় মৌচাক ইউনিয়নের ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল দীপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাওন সহ অসংখ্য নেতৃবৃন্দ। ঢাকার ধামরাই উপজেলা পরিষদে নির্মাণাধীন নতুন ভবনের 4 তলায় টয়লেট থেকে এক অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধামরাই উপজেলা পরিষদের নতুন নির্মাণাধীন ভবনের 4 তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। পুলিশে জানায় উপজেলা পরিষদে নির্মাণাধীন নতুন ভবনের 4র্থ তলায় পশ্চিম পাশে টয়লেটের ভেতরে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের গায়ে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খুলনার বাটিয়াঘাট উপজেলার তেঁতুলতলা গ্রামে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। উপজেলার মাথা ভাঙা 10 গেটের কাছ থেকে তাকে ধরে নিয়ে নদীর জলে কাশবনে ধর্ষণ করা হয়। রোববার অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে চিকিৎসা শেষে তার স্বজনদের জিম্মায় ছাড়পত্র দেওয়া হয়। এ বিষয়ে বাটিয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার জানান, শিশু ধর্ষণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ফরিদপুরের সদরপুর উপজেলার জনজীবনে স্বস্তি ফেরাতে ও চলাচলের দুর্ভোগ কমাতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা ও ফুটপাতে ভাসমান হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার রুবানা তানজিম। উচ্ছেদ অভিযানে উপজেলা সদরে বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত এবং সরকারি জায়গায় অবৈধ দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন দোকানের সামনে বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। উপকূলীয় জেলা ভোলার লালমোহনে 9টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। রোববার কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, 15 এপ্রিল হতে 11 জুন পর্যন্ত মোট 58টি সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলা এবং আউটপোস্ট লালমোহন কর্তৃক ভোলার লালমোহন উপজেলাধীন গজারিয়ার খালের মাথা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে থানা পুলিশের অভিযানে গোবিন্দচন্দ্র রায় ও ফল্টু দেব বর্মন নামে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় 2 সদস্য আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি দল দিনাজপুরের কাহারোল ও ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলা থেকে 2 জনকে আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও ও পঞ্চগড় উপজেলার বিভিন্ন উপজেলা থেকে চুরি যাওয়া বিভিন্ন কোম্পানির 5টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল সালাম। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের খাদিমনগরে ধোপাগুলো স্টোন ক্রাশার উচ্ছেদ অভিযান পরিচালনার সময় আওয়ামী লীগের দোসররা পূর্ব পরিকল্পিতভাবে প্রশাসনের উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, ধোপাগুলো গড়ে ওঠার হাজার হাজার মানুষের কর্মসংস্থান, তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। গতকাল ধোপাগুল শহীদ মিনার পয়েন্টে সিলেট জেলা প্রশাসন কর্তৃক ধোপাগুল স্টোন ক্রাশার মিল উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও শ্রমিকদের সমন্বয়ে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের আয়োজনে মাদক সন্ত্রাস, ইফটিজিং ও বাল্যবিবাহ সহ নানা সামাজিক অপরাধ দমনে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো এবং পুলিশ সেবা দ্রুত ও সহজলভ্য করতে বিট পুলিশিং সভা ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং কেরওয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রায়পুর ও রামগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক।
জামালপুরে ইসলামপুরে থানা প্রশাসনের উদ্যোগে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার গুঠাইল বাজার কাচারি মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর রাঙাবালিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির জনসচেতনতামূলক দুর্যোগ মাঠ মহড়া হয়েছে। উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও সিপিপির আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির জনসচেতনতামূলক দুর্যোগ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে সিপিপির বরিশাল জেলার ডেপুটি ডিরেক্টর শাহাবুদ্দিন মিয়া, ছোট বাইশদিয়া ইউনিয়ন প্যানেলের চেয়ারম্যান কামাল পাশা, সিপিপির ইউনিয়ন টিম লিডার শফিকুল আজম মুকুল ছিলেন। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার বরিশাল নগরীর সদর রোডে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় চেম্বার অফ কমার্স প্রেসিডেন্ট এবাইদুল হক চান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্তী সহ বিভিন্ন স্তরের পেশাজীবী ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। পাবনা ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মনোয়ারুল ইসলামের ওপর হামলা ও গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা, মুলাডুলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক ও আহত মনোয়ারুলের ছেলে ইমন হোসেন সহ অন্যান্যরা।